আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আশা করি প্রত্যেকে দেখছেন। দর্শক শুনতে এবং দেখতে পেলে আমাকে কমেন্ট করবেন, কোনো প্রবলেম থাকলে সেটা জানাবেন অবশ্যই। আপনাদের জন্য যুদ্ধের 34 দিন বলা যাচ্ছে, 34 না 35 দিন, সবচেয়ে বড় খবর চলে এসছে। ইরানের বাঘা বাঘা ডিরেক্টররা স্ক্রিপ্ট লিখতে বসে গেছে। তুর্কি সবচেয়ে বড় প্রোডাকশন হাউস যারা মুভি বানায় তারা স্ক্রিপ্ট লিখতে বসে গেছে। বলা হচ্ছে পাকিস্তানও ইন্টারেস্ট দেখাতে শুরু করে দিয়েছে। এমন একটি মুসলিমদের বিজয়ের গল্প তৈরি করে ফেলেছে ইরান। পৃথিবীতে এইরকম বাস্তব ধর্মী গল্প নিয়ে মুভি তৈরির যে প্লট আমরা খুব কম দেখেছি, এবার সেই প্লট আমাদের হাতে তুলে দিয়েছে ইরান। এখন বাংলাদেশ এই মুভি বানাবে কিনা একটু জিজ্ঞাসা করতে হবে। শাকিব খান থাকতে পারে এই মুভির নায়ক, বা অনন্ত জলিল, আর মিশা সওদাগর থাকবে। এই তো যে ছবি হলে গিয়ে দেখার মতো রুচি আমাদের হবে না। আমি বাংলা সিনেমাকে কটাক্ষ করছি না, বাংলা সিনেমার অবস্থার কথা বলছি। একজনই নায়ক বাংলাদেশে, ওই একজনই অভিনয় করে বছরে 2টা ছবি বা একটা ছবি, এভাবে আমাদের সিনেমা হল টিকে আছে। তো যেই ভূমিকাটি দিয়ে শুরু করেছি এটা অনর্থক ভূমিকা, বাট আপনাদেরকে কেন ভূমিকাটি দিয়েছি? মূল প্রসঙ্গে টানার জন্য। মূল প্রসঙ্গটা কি আসলে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল বাজেটের অনেক মুভি আমরা দেখেছি, তারা কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে বিজয় পায়, কতটা সাফার করে, কতটা লড়াই করে তারা বিজয় তুলে নেই, গল্পগুলো আমরা দেখেছি। এবার আমরা দেখব আমেরিকা কি করে ইরানের মতো একটি দুর্বল রাষ্ট্রের কাছে, মানে আমেরিকার তুলনায় ইরান কিন্তু দুর্বল, সেজন্য বলছি, কিভাবে পরাজিত হয় শুধু ইরানি বাহিনীর ইমানি শক্তির কাছে। আসেন গল্পটা শুরু করি, সিনেমার গল্পটা। হ্যাঁ, এটা কিন্তু সংবাদের খবর, কিন্তু সিনেমাটিক ভাবে আমি আপনাদের বর্ণনা করতে চাই। দৃশ্য 1, আকাশ ফুড়ে ধূপ ধূপ করে এগিয়ে আসছে মার্কিন বেশ কিছু যুদ্ধ বিমান। এর মধ্যে A-10, এর মধ্যে 10, এর মধ্যে রয়েছে আরো F-16, F-15, F-18। ইরানের আকাশে ঢুকলো, ভয়ঙ্করভাবে বোমা নিক্ষেপ শুরু করলো। ইরানের প্রতিরক্ষার টেবিলে বসে আছেন খুব গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি। রাডার সিস্টেম তাদের কন্ট্রোলে মেসেজ দিল। সেই মেসেজ ফাইনাল প্রোগ্রাম পরিচালকের কাছে পৌঁছে গেল, অর্থাৎ যুদ্ধের প্রোগ্রাম যিনি প্রধান তার কাছে। তিনি দেখলেন আমেরিকার বেশ কটি যুদ্ধ বিমান তাণ্ডব চালাতে ইরানে প্রবেশ করেছে, হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করছে, এবং খুব পাহাড়ি বা পার্বত্য কয়েকটি অঞ্চলে সেই বিমানের অবস্থান। ইরান কি করলো? সেই প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুট শুরু করলো। কিছুক্ষণ তাদের ক্লান্তি, চোখে মুখে ছায়া। প্রথম শুট লাগেনি, দ্বিতীয় শুটে লাগেনি, তৃতীয় শুটে সেই টেবিল থেকে একটা চিৎকার শোনা গেল, আল্লাহু আকবার। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পাওয়ারফুল যে যুদ্ধ বিমানগুলোর দুটো ভূপাতিত হয়ে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ইরান তার কন্ট্রোল টাওয়ার থেকে তার সাপোর্টিং টিমকে বলল, দুটো বিমান পড়ে গেছে, পাইলটকে ধরো। কিন্তু জায়গাটা খুব দুর্গম। সেই দুটো বিমান, একটি 10, একটি A-10, সেগুলো একজন পাইলট পড়ে গেল সাগরে, ঝাঁপিয়ে পড়ল। আরেকজন পাইলট পাহাড়ি কোনো দুর্গম অঞ্চলে পড়ল। যেই পাইলট সাগরে পড়ল তিনি তার সাপোর্টিং টিমকে মেসেজ দিলেন যে আমি এই পজিশনে আছি। এটুকুই তিনি বলতে পেরেছেন। বলা হচ্ছে তিনি খুব ক্রুশিয়াল অবস্থায় আছেন, বাঁচবেন কি মরবেন এখনো কনফার্ম না। যে তথ্যগুলো পেলাম, পরবর্তী হয়তো আরো জানা যাবে বেঁচে গেছেন না মরে গেছেন। দ্রুত ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে চলে আসলো মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী টিম। একই সঙ্গে যুদ্ধ বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, দুটো ব্ল্যাক হক, সঙ্গে একটি যুদ্ধ বিমান, সঙ্গে রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান। ইরান সেগুলোকে টার্গেট করে আবারও শুট শুরু করলো। দুটো হেলিকপ্টার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়লো। ওই যুদ্ধ বিমানটিকেও হিট করলো, পালিয়ে চলে গেল। সেই হেলিকপ্টারের উদ্ধারকারী মার্কিন সেনারা প্রচুর আহত হয়েছেন, বা অনেক আহত হয়ে পালিয়ে গেলেন। এরপর আবারও আসলো ব্ল্যাক হক,
যুদ্ধ বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার, সঙ্গে আরো 2টি যুদ্ধ বিমান। ইরান আবারও শুট শুরু করলো। একটি যুদ্ধ বিমান আবারও ভূপাতিত হয়ে গেল, যুদ্ধ বিমান। হেলিকপ্টারের পাইলটরা কোন রকম জীবন বাঁচিয়ে চলে গেল। অর্থাৎ এই শ্বাসরুদ্ধকর অভিযানটি চলল সিরিজ, একটার পর একটা। আমেরিকার ভয়, এই পাইলটকে উদ্ধার করতেই হবে, এটি হবে যুদ্ধের টার্নিং পয়েন্ট। এরপর আমেরিকা তার আবারও বাহিনী পাঠালেন, সেই উদ্ধারকারী দল। এবার তারা আরো পাওয়ারফুল যুদ্ধ বিমান নিয়ে ঢুকলেন। ইরান আবারও অ্যাটাক করলো। অ্যাটাকের পর তারা আবারও ইরানের আক্রমণের শিকার হলেন। কোন রকম একটি জরুরি অবতরণ করলো, বাকিগুলি পালিয়ে গেল। বলা হচ্ছে 2টো ব্ল্যাক হক নাকি পড়ে গেছে। এটার উদ্ধারের পরে জানা যাবে, কারণ ওই জায়গাটা খুব ঘন বনাঞ্চল। পুরো দৃশ্যটা যদি এবার দেখেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি বিমানকে ওপারে পাঠালো কে? ইরান। প্রথম 2টো, তারপরে একটা, তারপর 2টো ব্ল্যাক হক। এবং যারা উদ্ধারে এসে তাদের উপর এত বড় অ্যাটাক ইরান শুরু করেছে, টিকতে পারেনি, তারা গুরুতর আহত হয়ে কোন রকম পালিয়ে গেছে। এই দৃশ্যটাকে আপনি একবার কল্পনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবী বিখ্যাত এয়ারফোর্সের সাথে, যাদের এয়ারফোর্সের খুব একটা বড় কথা আমরা শুনিই না, ইরান, তারা প্রতিরক্ষা দিয়ে অ্যাটাক করলো। ইরান বলল, শত্রুকে চমকে দেওয়ার জন্য আমাদের কাছে আরো দুর্দান্ত প্রতিরক্ষা ব্যবস্থা আসছে, মানে আমরা রেডি করছি। আমেরিকা বলছে যে আমরা ইরানের সকল প্রতিরক্ষা ধ্বংস করে দিয়েছি, কিন্তু ইরান কি করে এত দ্রুত সেগুলো পুনঃসংস্কার করে মাঠে নামালো আমরা বুঝতে পারছি না। একই দিনে আমেরিকার F-15, A-16 শেষ। আগের দিন, কয়েক ঘন্টা আগে, F-35 মার্কিন যুদ্ধ বিমানের 1 নাম্বার, যেটিকে বলা হয়, ভূপাতিত করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যেই পাইলট এখনো উদ্ধার হয়নি, একজনকে আমেরিকা উদ্ধার করে নিয়ে গেছে। যিনি উদ্ধার হয়নি, তার অনেকগুলো প্রয়োজনীয় জিনিস ইরান উদ্ধার করেছে, ছবি দেখেছে। প্রথমে ইরান বলেছিল তাদের F-35 যে পাইলট, তাকে তারা পাকড়াও করেছে, কিন্তু এবার যে 2টো যুদ্ধ বিমান ওড়ানো হলো, বলা হচ্ছে একটির পাইলট নাই হয়ে গেছে আর কি, 3টির মধ্যে। তবে যিনি 2টা পাইলটের, যিনি সাগরে পড়ে গেছেন, বেঁচে গেছেন, আরেকজন যে পাহাড়ি অঞ্চলে, তাকে জীবিত উদ্ধারে ইরান এখন সাঁড়াশি অভিযান চালাচ্ছে। ইরান খুব চমকপ্রদ একটি কাজ করেছে, এখানে খুব কৌশলে খেলা খেলছে ইরান। একটি হলো, ইরান তার দেশের জনগণকে, ওই অঞ্চলের জনগণকে ঘোষণা দিয়ে জানিয়েছে টেলিভিশনে, যারা সেই পাইলটকে জীবিত উদ্ধার করতে পারবে তাদেরকে কোটি টাকার উপরে পুরস্কার দেওয়া হবে, রাষ্ট্রীয় মেডেল, সম্মান, আর তো রাষ্ট্রীয় বীর হিসেবে তাকে খ্যাতি দেওয়া হবে। টেলিভিশনগুলোতে এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে হাজারো মানুষ সেই পার্বত্য অঞ্চল চষে বেড়াচ্ছে তাকে উদ্ধারে। এখানে ইরান কি 1 ঢিলে 2 পাখি মারছে? খেয়াল করেন। 1, ইরান কি সেই পাইলটকে তুলে নিয়ে নিজের জিম্মায় নিয়ে তাকে ডিম দিয়ে মার্কিন পলিসি, কৌশল সব জানার চেষ্টা করছে কিনা? 1। 2, যদি এই পাহাড়ি অঞ্চলে ইরানের খুঁজে বের করতে কষ্ট হয়, জনগণ তাকে খুঁজে দেওয়া মানে কি, পুরো ইরানি জনগণকে ইরান সরকার তার পাশে নামিয়ে দিল। দেখো আমেরিকা, আমার জনগণ মাঠে নেমে গেছে, এবার তুমি ঢোকো পারলে। অর্থাৎ 2টো জিনিস আমার সাসপেক্টে আছে। 1, ইরান তাকে নিয়ে গেছে উদ্ধার করে, কিন্তু আমেরিকাকে বোঝাচ্ছে যে আমরা তাকে পাই নাই, আমরা টেলিভিশনে ঘোষণা দিছি আমাদের জনগণ উদ্ধারে কাজ করছে, যাতে করে আমেরিকা আবারও উদ্ধারকারী টিম পাঠায়, কারণ আবারও আসবে, আবারও আক্রমণ করবে। অর্থাৎ আমেরিকাকে আক্রমণ করে তার ফোর্স, মানে এয়ারফোর্সকে আরো বড় আক্রমণ করে আরো বড় খাজানা ইরান হাতে নিতে চাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? অর্থাৎ ইরান এখানে 2টো কৌশলে খেলছে। একটা হলো, যদি আমেরিকা আরো, কারণ আমেরিকা 4 দফা উদ্ধার টিম পাঠিয়েছে, 4 দফায় তাদেরকে হিট করে মোটামুটি ওপারে পাঠানো হলো। এখন আমেরিকার যে টার্গেট, ইরানের টার্গেট, যে তারা পায়নি, আমরা তাকে উদ্ধার করতে পারিনি, জনগণ তোমরা উদ্ধার করো, তোমাদেরকে কোটি টাকা দেওয়া হবে, কোটি কোটি টাকা তোমাদের উপহার দেওয়া হবে। জনগণ খুঁজতেছে আমেরিকা উদ্ধার করতে বারবারই আসবে তার পাইলটকে, কারণ পাইলট হলবে তুরুপের তাস। তো এই পাইলটকে যতবারই আমেরিকা খুঁজতে আসবে, আমেরিকাকে ততবারই ইরান খুব কৌশলে নিজের ভূমির মধ্যে আটকে রেখে পেটাবে। 1, অথবা ইরান এখনই
ট্রাম্পকে বুঝতে দিচ্ছি না আমরা পাইলটকে ধরেছি। এই পাইলটের কাছ থেকে যেই যে তথ্য নেয়ার ইরান আগে নিয়ে নেবে, তারপরে এই পাইলটের মাধ্যমে দর কষাকষি শুরু হবে। ইরান বলবে যে হ্যাঁ আমরা পেয়ে গেছি, আমেরিকা এই পাইলটকে চাও, তুমি তাহলে ভাগো, তুমি ভাগো, গালফ থেকে ভাগো। মানে পাইলটের মূল্য হিসাবে, কারণ এই পাইলট একটা মিনিমাম মানুষ না, শুধু একজন একজন মার্কিন পাইলট এরকম না, তার ফ্যামিলি আছে, পুরো দেশ তার পক্ষে নামবে। এই মুহূর্তে আমেরিকা বড় ক্রাইসিসে আছে, পুরো দেশ ট্রাম্পের বিরুদ্ধে। 1 কোটির উপরে মানুষ রাস্তায় বিক্ষোভ করেছে 28 মার্চ। আপনারা জানেন ট্রাম্পকে নো কিংস স্লোগানে তাকে চলে যেতে বলছে, ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে। সো এই পাইলট যদি আটকা পড়ে, তাকে নিয়ে যে খেলাটা হবে, যে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে নেমে পাইলটকে আজকে শত্রুর সামনে ছেড়ে দিয়ে আসছে, তাকে উদ্ধার করতে পারেনি মিস্টার ট্রাম্প। তো এই জিনিসগুলো মার্কিন নাগরিকদের কাছে মরে যাওয়ার চেয়ে ধরা পড়া তাদের কাছে সবচেয়ে বেশি লজ্জার, অপমানের, কারণ তারা পরাশক্তি, 1 নম্বর রাষ্ট্র পৃথিবীর শক্তিধর। ইরানের কাছে তাদের এই পরাজয়টা আর্জেন্টিনার মেসির কি বলবো বাংলাদেশের কাছে পরাজয়ের মতো। বিষয়টা বুঝতে পারছেন? তো আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হবে। এই পাইলটের পরিবার, তার বন্ধুরা সড়কে নামতে শুরু করবে। 1 জন 2 জন, কোটি কোটি থেকে মিলিয়ন মানুষ, কি বলে বিলিয়ন মানুষ রাস্তায় চলে আসবে। বিলিয়ন তো নাই বোধ হয়, বেশি বলে ফেললাম তো নাকি? তো এই পর্যায়ে এসে আমেরিকাকে সাইজ করবে ইরান। নাম্বার 2, এই পাইলটের আটকের পর বাকি যুদ্ধ বিমান যারা চালাবে তারা ইরানে ঢুকতে এখন চিন্তা করবে যে ইরানের কাছে কি প্রতিরক্ষা চলে এলো যে ইরান আমাদের একদিনে 6টা বিমানকে খেয়ে দিল। এটা আমেরিকার পুরো এয়ারফোর্সের ভিত্তিতে অ্যাটাক করে বসছে। ইসরায়েলের পাইলটরা এখন কাঁপাকাঁপি করছে। নেতানিয়াহু বলছে যা বোম মার, কয় স্যার টয়লেট পাইছে, তুই টয়লেট করে যা, কয় স্যার আবারও টয়লেট পাইছে। মানে ইরানের খেলাগুলো এখানে এসে এমন পর্যায়ে যাচ্ছে যে ইরান এতদিন তার দুর্বলতা দেখিয়ে শত্রুকে কাছে টেনেছে, আয় তুই আয় তুই আয়। বিশ্বাস করবেন ট্রাম্প ইরানের কাছে 48 ঘন্টার যুদ্ধবিরতি চেয়েছে, 48 ঘন্টার। এই ট্রাম্প, ইরান বলছে নো গো, কোনো যুদ্ধবিরতি হবে না। যুদ্ধ তুমি শুরু করছো, বলছি না যে যুদ্ধ তুমি শুরু করবা শেষ আমি করব। ট্রাম্প ভিক্ষুকের মতো বলছে 48 ঘন্টার যুদ্ধবিরতি দেয়া হোক। ইরান রাজি হয় নাই। বলেন আপনারা এখন যুদ্ধের ফরম্যাটে কে এগিয়ে আসছে? বলা লাগে আর কিছু? বলেন। এখন যে অবস্থাটা তৈরি হয়েছে যে ইরানের এই প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল সিস্টেম দেখে ট্রাম্প বা আমেরিকার প্রশাসন বলছে যে আমরা ইরানের মধ্যে এত অ্যাটাক করলাম, ওদের বাংকার ধ্বংস করলাম, প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করলাম, ইরান টিকে আছে কি করে? ট্রাম্প বলছেন যে আমরা বাংকার ধ্বংস করছি, কয়েক ঘন্টার মধ্যে সেইগুলি তারা পুনঃসংস্কার করে ফেলছে। আমেরিকা বলছে আমরা ওদের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করছি ইরানের, ওরা কয়েক ঘন্টার মধ্যে সেগুলো সংস্কার করছে। আসলে বিষয় সত্য না। একটা প্রতিরক্ষা ব্যবস্থা মাসের পর মাস লাগে ঠিক করতে। কিন্তু ইরানের কাছে আসলে কি পরিমাণ প্রতিরক্ষা আছে, ইরান বাংকারের কতগুলো পথ খোলা রেখেছে ওরা জানেই না। ওরা 1-2টা বাংকারের মুখ বোমা মেরে বন্ধ করে দিচ্ছে, মাটির স্তূপ দিয়ে আটকে যায়। কিন্তু ইরান যে বিকল্প আরো 10টা পথ রেখেছে, যে একটা পথ আটকে গেলে বাকি পথ কোত্থেকে বেরোবে, এগুলো আমেরিকার জানা নেই। ইরান মাটির নিচে যে একটা পৃথিবী তৈরি করেছে, এটা আমেরিকা ইসরায়েলের কাছে সব তথ্য নাই। যেই তথ্য আছে সেই তথ্য তারা কাজে লাগিয়েছে, বাকি যেখানে ব্যর্থ সেখানে ইরানের তথ্য তাদের কাছে পৌঁছায় নাই। বিষয়টা বুঝতে পারছেন? তো এই পর্যায়ে এসে ইরানের কাছে বিমান বাহিনীর, যারা পৃথিবীতে খুব দুর্বল একটি দেশ, সেই দেশের কাছে 1 নম্বর দেশের এই পরাজয়টি সত্যিকার অর্থে আগামী দিনের সিনেমার 1000টা গল্পের খোরাক তৈরি করবে। এক বাক্যেই বলতে পারি, 3টি এয়ারক্রাফট প্রথম দিনই একসঙ্গে আউট। ব্ল্যাক হক হেলিকপ্টার খুব মূল্যবান, বোঝেন, সেগুলো হিট করছে। A0, এই বিমানগুলো অনেক মূল্যবান, দামি। পৃথিবীতে মানে আমেরিকা যে অস্ত্র তৈরি করে পুরো পৃথিবীতে মোড়লগিরি করে, তার সমস্ত শক্তি তারা ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে, পারছে না। এটাকে আপনি কি চোখে বা কিভাবে দেখবেন? বলা হচ্ছে আমেরিকার ইতিহাসে, 240 বছরের ইতিহাসে আমেরিকা এই প্রথম এত বড় পরাজয় বরণ করলো মাত্র 24 ঘন্টায়। এখন আমেরিকার সমালোচকরা বলছে মিস্টার ট্রাম্প
তুমি তোমার একজন পাইলটকে উদ্ধার করতে পারছো না এত শক্তি ব্যবহার করেও, তুমি খার্ক আইল্যান্ড দখল করবা? এটা পসিবল? তুমি খার্ক আইল্যান্ডে তোমার যে সেনারা আটকা পড়বে তাদের উদ্ধার করবে কি করে? ইরান যে তোমাকে বড় বড় ফাঁদে ফেলে এই পর্যন্ত বড় বড় বিজয়গুলো পেল, তুমি কি পেয়েছো? তুমি মার্কিনীদের যে বলছো আমাদের সফলতা হয়ে গেছে এক খামেনিকে হত্যা দিয়ে, বরং খামেনিকে মেরে তুমি সবচেয়ে বড় ভুলটা করছো। কারণ খামেনির চেয়ে বিপজ্জনক ডেঞ্জারাস পার্সনকে তুমি বসাইছো ক্ষমতায়, যে আমেরিকাকে আর ঘুমোতে দেবে না বাকি জীবন। তুমি কোনোভাবে নিউক্লিয়ার আর বন্ধ করতে পারবে না। এই ইরান নিউক্লিয়ার বানিয়ে ছাড়বে, তোমার বানিয়ে ফেলেছে। খোমেনি এই কাজটি করেনি, তার ছেলে করবে। তার ছেলেকে মারো, তারপরের জন আসবে, সে করবে। কারণ তুমি আমেরিকা ইরানের বুকে হাত দিয়েছো। ওরা তো বাংলাদেশ না, ওরা তো পাকিস্তান না। এই দুটো দেশ তো হিজড়া জাতি, আমরা তো হিজড়া বাস্তবিক অর্থে। আমি নিজে স্বীকার করছি, এই দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেন তারা হলো সবচেয়ে বড় হিজড়া। আর আমরা যারা তাদেরকে ভোট দিয়ে বানাই তারা আরো বড় হিজড়া আমরা। কারণ আমরা বানাই আমেরিকা আর ভারতের দালালদের, যারা এদের উপর একটু আওয়াজ করতে পারে না, চোখ তুলে তাকাতেই পারে না। নরেন্দ্র মোদীর সামনে বিএনপি আওয়ামী লীগ দ্বারা কথা বলতে পারবে, প্যান্ট ভিজে যাবে সব। বোঝেন নাই? যারা এই পর্যন্ত ক্ষমতায় আসে। ইরান কি বলতেছে? যেখানে আমেরিকা বলছে যে ইরানকে আমি জাহান্নাম বানায় ফেলবো, জাহান্নাম, আমেরিকা বলছে আমাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করে ইরানকে আমরা শেষ করে ফেলবো। ইতিমধ্যে সে হিট করছে ইরানকে, ইরানের সবচেয়ে বড় ব্রিজকে ধ্বংস করে দিয়েছে। ইরান কি করছে আজকে দেখেন, এই আক্রমণের পর আরব আমিরাতে ব্যাপক অ্যাটাক করছে, কুয়েতে ব্যাপক অ্যাটাক করছে, জর্ডানে করছে, আর দখলদার দেশে তো চলছে। ইরান বলছে তুই আমার যেখানে মারবি আমি তো সেখানে মারবো, মার তুই, তুই শুধু মারার সময় মনে রাখবি যে তোর সেখানেই আবার লাগবে। ট্রাম্প গেছে পাগল হয়ে। তিনি এখন জরুরি মিটিং করে কি করবেন? তিনি বলছেন যে পরাজয়ের কারণ কি? মার্কিন সেনাবাহিনীর চিফকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প ইরানের কাছে ব্যর্থ হওয়ার জন্য। 12 জন জেনারেলকে আউট করছেন, পরে শুনলাম আরো 2 জনকে আউট করছেন। কি করবেন ট্রাম্প? ইসরায়েলকে খুশি করতে আর কি করবেন বলেন? ট্রাম্পের খেলা চূড়ান্ত করে দিয়েছে জনগণ এবং নামবে খুব শীঘ্রই। এখন বিষয়টা হলো যে এই লড়াইতে ইরান যে খেলাটি দেখালো, তার যেই যোগ্যতার মানে তার যে শক্তির জায়গাটা, ইমানের বলের যে জায়গাটা, এইটা আসলে পৃথিবী মনে রাখবে অনেকদিন। যে ইরান আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না। ট্রাম্প যুদ্ধবিরতি চাইছে, মাত্র 48 ঘন্টা দাও হে ইরান, ভিক্ষা চাচ্ছি। নো, গো, যাও যুদ্ধ করো। তোমাকে তো বলছি যে তুমি যুদ্ধ শুরু করলে শেষ আমাকেই করতে হবে, আমি শেষ করব। হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ এখন ঢুকতে পারছে না। ফ্রান্স এখন ইরানকে বলছে, ইরান আমি যে তোমার সুরে কথা বলছি, আমি তো তোমার পক্ষে, আমি আমেরিকাকে জায়গা দিই নাই, পাত্তা দিই নাই, ইসরায়েলকে আটকে দিয়েছি, একটা জাহাজ যেতে দাও। ইরান বলছে ওকে যাও, একটা জাহাজ নিয়ে যাও। খেলা কোথায় বুঝছেন? এখন ইউরোপ বাকি, ব্রিটেন, হ্যাঁ, তারপর বাকি যে রাষ্ট্র জার্মান, এরা এখন ইরানকে ফোন দেয়, হ্যালো ইরান, লাভ ইউ লাভ ইউ, বুঝছেন? এই আমার একটা জাহাজ তো আটকে আছে রে ভাই, একটু তুমি যদি একটু দয়া করে ছাড়ো খুব খুশি হব। তো ওরা বলছে ঠিক আছে, তুমি $20 লক্ষ আমার টোলে দিয়ে যাও। করে না, এত টাকা দেওয়া লাগলে আচ্ছা দেবো, তো আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিই তোমার পক্ষে। অস্ট্রেলিয়া বলছে আমি আমেরিকার আগেও নেই পাচ্ছেও নেই। পোল্যান্ড বলছে আমি আমেরিকার সাথে যুদ্ধে জড়াবোই না, আমি ওদেরকে ঘাঁটি ব্যবহার করতে দিব না। সুইজারল্যান্ড বলছে, কানাডা শুরু করছে নতুন করে কথা বলা, বুঝছেন আপনি? ফ্রান্স, জার্মান, ইতালি, স্পেন। স্পেন তো এখন ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমাদেরকে ডেকে নিয়ে ইরাক ধ্বংস করেছে এই আমেরিকা, যে ওদের কাছে পারমাণবিক আছে। আমরা ধ্বংস করার শেষে দেখলাম যে কিচ্ছু নাই ওদের কাছে। মিথ্যা বলে আমেরিকা আমাদের ডেকে এনে দেশটাকে ধ্বংস করলো। এখন ওরা ইরানকে সেম মিথ্যা বলে ধ্বংস করতে আনছে। কে বলছে? এটা স্পেনের প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন খেলা চলছে কোন লেভেলে? দর্শক, আজকে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত খবর আসবে। পরবর্তী সিনেমার জন্য ওয়েট করেন, বুঝছেন নাই? আপনারা বুঝছেননি? পরবর্তী সিনেমা আসতেছে যদি ইরানের হাতে এই পাইলট পড়ে যায়। আমি ধরে নিছি পড়ে গেছে। এখন ইরানের লক্ষ লক্ষ লোক পাহাড় চষে বেড়াচ্ছে পাইলটকে খুঁজতে, যে বেটা পাবে তারা নিয়েও মুভি হবে। মনে করেন কি যে একটা উৎসব চলছে ইরানের মধ্যে মার্কিন একজন পাইলটকে নিয়ে। পাইলট বেচারার কি হবে আমি চিন্তা করতেছি। ওরা যদি পায় লেংটু করে এটা ট্রফি বানাবে, এটা মানে লেংটু ট্রফি, বুঝছেন? টুনটুনি ঝুনঝুনি সব দেখা যাবে। এই যে আমেরিকার আধিপত্য, দখলদারিত্ব, অহংকার, নমরুদ বা ফেরাউনের ইতিহাস আপনারা পড়ছেন। একটা মশার কাছে
শেষ, একটা মশার কাছে। আল্লাহ এটা দিয়ে কি বোঝায় জানেন? তুমি নিজেকে নিয়ে অহংকার করো না। অহংকারের চাদর কেবল আমি আল্লাহ আমার গায়ে থাকে। তুমি একটা ক্ষুদ্র মানুষ। তুমি জো বাইডেন হও, বারাক হোসেন ওবামা হও, ট্রাম্প হও, নেতানিয়াহু, তারেক রহমান হও, নরেন্দ্র মোদী হও, শাহবাজ শরীফ হও, আসিফ মনির হও, রজব তাইয়্যিব এরদোয়ান হও, তুমি ক্ষুদ্র একটা মানুষ, ক্ষুদ্র। জাস্ট একটা পিঁপড়ে তোমার কানে ঢুকে গেলে তুমি পাগল হয়ে যাবা। কিসের তুমি প্রধানমন্ত্রী? কিসের তোমার গণভোটের কি জুলাই সনদ নিয়ে তোমার এত বাধা? জাস্ট নাক দিয়ে একটা পিঁপড়ে ঢুকে দিব, তারপর তুমি দেখো না তুমি কিভাবে নাচো। তুমি কত অসহায় একটা ছোট্ট পোকার কাছে। তুমি সেই মানুষ, আমার সাথে গর্ব করো। গর্ব তোমার মানায়? আসলে তোমাকে আমি নতুন সংবিধান শেখাই। এটা আমার সালাউদ্দিন ভাইকে নিয়ে বললাম। আমার প্রিয় সালাউদ্দিন ভাই, আল্লাহ হাফেজ।